আসসালামু আলাইকুম। ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল হাসান। প্রতীকী যুক্তিবিদ্যা অনার্স ৩য় বর্ষ। ঠিক আছে? তো অনার্স ৩য় বর্ষের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট দর্শন বিভাগের, যারা দর্শন নিয়ে যারা অনার্স করতেছেন, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতীকী যুক্তিবিদ্যা। ঠিক আছে? তো প্রতীকী যুক্তিবিদ্যায় আমি আপনাদের গত ভিডিওতে ২০২০ সালের, ঠিক আছে, ২০২০ সালের সত্যমান নির্ণয়, সত্য সারণী, এই দুইটা আমি ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে? সত্য সারণী এবং সত্যমান নির্ণয়। তো আজকে আজকে আমি আপনাদের ক্লাস নেব। ক্লাস বলতে আমি আপনাদের ভিডিও আর কি, যেটা মানে আর কি, ক্লাস নেওয়া অভ্যাস তো সেজন্য মুখ দিয়ে ক্লাসের কথা বের হয়ে যাচ্ছে। তো যেটাই হোক, আমি আজকে আপনাদের দুটো বিষয়ের মানে অঙ্ক করে দেখাবো। একটা হলো বৈধতার আকারগত প্রমাণ, অর্থাৎ ২০২০ সালের ১৩ নম্বর অঙ্ক। ঠিক আছে? ২০২০ সালের ১৩ নম্বর অঙ্ক হলো বৈধতার আকারগত প্রমাণ, এবং ১৪ নম্বর অঙ্ক হলো বৈধতার পরোক্ষ প্রমাণ। আমি এই দুটো অঙ্ক আমি আপনাদেরকে এখন দেখাবো যে এই দুটো অঙ্ক কিভাবে সমাধান করতে হয়। ঠিক আছে? তো অনেক রিকোয়েস্ট ছিল আপনাদের যে ভাইয়া বৈধতার আকারগত প্রমাণ এবং বৈধতার পরোক্ষ প্রমাণের আমাদেরকে সমাধান করে দেন। ঠিক আছে? তো আমি সমাধান ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর আপনাদের মাঝে। আসলে ব্যস্ততার কারণে ইউটিউবের খুব একটা ভিডিও আপলোড করা হয় না। ঠিক আছে? যাই হোক, আমরা এখন তাহলে ১৩ নাম্বার অঙ্ক। ১৩ নাম্বার অঙ্কের আবার দুইটা অংশ আছে। আপনারা যারা প্রশ্ন দেখেছেন তারা জানেন ১৩ নাম্বারের দুইটা অঙ্ক ছিল। ঠিক আছে? দুইটা অঙ্কে ৫, ৫, ১০ মার্ক ছিল। তো আমরা এই দুইটা অঙ্ক আগে দেখব, তারপরে বৈধতার পরোক্ষ প্রমাণে যাব। ঠিক আছে? তো আমরা ১৩ নম্বর অঙ্ক, ১৩ নম্বরের ১ নাম্বার, ১৩ নম্বরের ১ নাম্বার দেখুন। ১৩ নং প্রশ্নের উত্তর। ১৩ নম্বরের ১ নম্বর অঙ্কটা ছিল পি ভেল কিউ, এটা ছিল প্রথম আশ্রয় বাক্য। তারপরে দ্বিতীয় আশ্রয় বাক্য হলো পি ইমপ্লাইজ কিউ, আর সিদ্ধান্ত হলো শুধু কিউ। ঠিক আছে? আমি ক্লাসে বলেছিলাম যে সিদ্ধান্তকে সবসময় অতএব চিহ্ন দিয়ে দেখানো হয়। তো অতএব চিহ্ন দিয়ে দেখানো থাকলে আমরা বুঝতে পারবো এটা সিদ্ধান্ত। ক্লিয়ার? তারপরে দেখুন, আমি বলেছিলাম যে যখন আমরা এই অঙ্কটার সমাধান করব, তখন সমাধান লেখার পরে এই আশ্রয় বাক্যগুলোকে এরকম ক্রমিক আকারে লিখে নিব। ঠিক আছে? এবং সবার শেষ যে আশ্রয় বাক্যটা, এখন আপনার আশ্রয় বাক্য দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। ঠিক আছে? দুইটা আশ্রয় বাক্য থাকলে আমরা দ্বিতীয় আশ্রয় বাক্যের ডান দিকে এরকম অতএব চিহ্ন দিয়ে সিদ্ধান্ত লিখব। আর যদি তিনটা আশ্রয় বাক্য থাকে তাহলে তিনটা আশ্রয় বাক্যের তৃতীয় আশ্রয় বাক্যের ডান দিকে সিদ্ধান্ত লিখব। ক্লিয়ার? এইভাবে লেখার পরে এবার আমাদেরকে কি করতে হবে? অনুমান বিধি ও প্রতিস্থাপন বিধির সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে হবে। ঠিক আছে? অনুমান বিধি ও প্রতিস্থাপন বিধির সূত্র প্রয়োগ করে আমাদেরকে অঙ্ক করতে হবে। তো দেখুন, আমাদের আশ্রয় বাক্য দুটোকে ক্রমিক আকারে লিখেছি। এবার আমাদেরকে কি করতে হবে? এই যে সিদ্ধান্তটা এখানে আছে, অর্থাৎ কিউ, এই কিউ সিদ্ধান্তটাকে আমাদের প্রমাণ করতে হবে। অথবা এভাবেও বলতে পারেন যে এই কিউ যে সিদ্ধান্তটা আছে, এই সিদ্ধান্তকে আমাদের এখানে সূত্র প্রয়োগ করে, এই আশ্রয় বাক্যগুলোতে সূত্র প্রয়োগ করে সিদ্ধান্তটা এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে পারলেই আমাদের অঙ্ক প্রমাণিত হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এই কিউটাকে নিয়ে আসার চেষ্টা করব। তো দেখুন, এই কিউটা আনার পূর্বে আমাদেরকে বুঝতে হবে যে অঙ্কটা কিভাবে করব, সেটা আমরা লেখার পূর্বে, এখানে খাতায় লেখার পূর্বে আমাদের নিজের মনে মনে অঙ্কটা আমরা করার চেষ্টা করব যে কি করলে কি হতে পারে। ঠিক আছে? পরীক্ষায় তো আপনি এরকম একটা লাইন লিখে আবার পরে কেটে দিলে মানে এটা দেখতেও খারাপ দেখা যায়। ঠিক আছে? তো আপনারা
আগে অঙ্কটা ভালো করে লক্ষ্য করবেন, লক্ষ্য করে দেখবেন যে কিভাবে সূত্রটা আমি প্রয়োগ করলে এই কিউটাকে নিয়ে আসা যায়। ক্লিয়ার? তো আপনারা আমার ভিডিও দেখতে পারেন। আমি বৈধতার আকারগত প্রমাণের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যারা দেখতে চান আমি লিংক ডেসক্রিপশন বক্সে বা ১ম কমেন্টে দিয়ে দিব। ঠিক আছে? তো আমাদের এই কিউটাকে প্রমাণ করতে হবে। এই যে কিউটা আছে, এই কিউটাকে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে কিউকে এখানে নিয়ে আসার জন্য এই যে পি এখানে ২ টা আছে, এই ২ টা পি কে আমাদের এখান থেকে মানে বাদ দিতে হবে বা এই ২ টা পি কে উঠিয়ে দিতে হবে। দিয়ে শুধুমাত্র কিউ কে রাখতে হবে। তাহলেই আমরা এই সিদ্ধান্তকে প্রমাণ করতে পারবো। ঠিক আছে? তো আমি হয়তো কোনো ভিডিওতে বলি নাই এই কথা। কিন্তু আজকে বলতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন আমরা যখন আমরা এই বৈধতার আকারগত প্রমাণ বা বৈধতার পরোক্ষ প্রমাণ অর্থাৎ অনুমান বিধি ও প্রতিস্থাপন বিধির সূত্র প্রয়োগ করে যে অঙ্কগুলো করব, আমরা সবসময় একটা বিষয় মাথায় রাখবো, যখন আমরা ২ টা লাইন থেকে বা ২ টা সারি থেকে কোনো বর্ণকে বাদ দিতে যাব। এরকম ২ টা সারি থেকে আমি এই পি বর্ণটাকে ধরেন বাদ দিতে চাচ্ছি। তো আমাদেরকে এই ২ টা আশ্রয় বাক্যকে নিয়ে যেতে হবে এইচএস এর সূত্রে। কোন সূত্রে? এইচএস এর সূত্রে। এখন আপনি বলতে পারেন, ভাই এইচএস এর সূত্রে কেন? কারণ এইচএস এর সূত্রটা হলো P implies Q, তারপরে হলো Q implies R এবং সিদ্ধান্ত হলো P implies R। ঠিক আছে? তো এইচএস এর সূত্র এটা হলো অনুমান বিধির সূত্র। তো অনুমান বিধির সূত্রে এইচএস এর সূত্রে আছে P implies Q, Q implies R থাকলে আমরা P implies R লিখতে পারবো। তাহলে এখানে দেখুন তো কি হলো এই সূত্রটাতে? এই সূত্রটাতে P implies Q, Q implies R এই ২ টা আশ্রয় বাক্য থেকে এই কিউটা কিন্তু অটোমেটিক বাদ চলে গেছে। দেখুন, এখানে কি আর কিউ আছে? কিউ নাই। তাহলে আমরা যদি এইটাকে যদি এই এইচএস এর সূত্রের পর্যায়ে নিয়ে আসতে পারি, তাহলে আমরা এই কিউ অর্থাৎ এখানে আমরা এই পি দুটোকে বাদ দিতে পারবো। তো আপনারা যারা আমার আকারগত প্রমাণের ক্লাসটা করেন নাই, আকারগত প্রমাণের ক্লাস করলে এই বিষয়গুলো বুঝতে পারবেন। ঠিক আছে? তা আমরা কি করব? এইচএস এর সূত্রের পর্যায়ে অঙ্কটাকে নিয়ে যাব। তাহলে আমাদের এখানে ২ নাম্বার সারিতে পি ইমপ্লাইজ কিউ আছে। ঠিক আছে? পি ইমপ্লাইজ কিউ আছে। তো এবার আমরা কিউ ইমপ্লাইজ পি নিয়ে আসার চেষ্টা করি। তাহলে কিউ ইমপ্লাইজ পি নিয়ে আসলে কি হবে? P implies Q, Q implies R, অতএব P implies R অর্থাৎ P দুটো কিন্তু অটোমেটিক বাদ চলে যাবে। ঠিক আছে? বা অটোমেটিক উঠে যাবে P টা। তো আমরা এটাকে নিয়ে আসার চেষ্টা করি। তো আমাদের এখানে ২ নাম্বার আশ্রয় বাক্যে তো P implies Q আছে। আমরা ১ নাম্বার থেকে Q implies P করার চেষ্টা করব ১ নাম্বারকে। ঠিক আছে? তাহলে Q implies P করার পূর্বে আগে আমাদেরকে এটাকে কমের সূত্র প্রয়োগ করে Q টাকে সামনে নিয়ে আসতে হবে। Q vel P। ঠিক আছে? তাহলে আমরা ১ নাম্বারে সূত্র প্রয়োগ করেছি কমের। তো আমাদেরকে এখানে কম লিখে দিতে হবে। কম। ক্লিয়ার? তারপরে আমাদেরকে এবার এই যে কিউ ইম ভেল পি থেকে এই যে কিউ ভেল পি থেকে আমাদেরকে কিউ ইমপ্লাইজ পি তে রূপান্তর করতে হবে। তো আমরা সবসময় কি জানি? আমরা জানি যে প্রতিস্থাপন বিধির একটা সূত্র আছে। সেই সূত্রটার নাম হলো ইমপিল। সেই সূত্রটার নাম কি? ইমপিল। যারা আমার সূত্রের ক্লাস করেননি তারা আমার চ্যানেলে একটু ভিজিট করলে সূত্রের ক্লাসগুলো পেয়ে যাবেন। তো ইমপিলের সূত্রে আছে যে পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ থাকলে নেগেশন পি ভেল কিউ লেখা যায়। ঠিক আছে? অর্থাৎ পি ইমপ্লাইজ কিউ থাকলে নেগেশন পি ভেল কিউ লেখা যায়। আবার আমি বলেছিলাম যে এই সূত্রগুলো ২ দিকে প্রয়োগ করা যায়। অর্থাৎ P implies Q থাকলে আপনি নেগেশন P vel Q লিখতে পারবেন। এটা থাকলে এটা লিখতে পারবেন। আবার আ নেগেশন P vel Q থাকলে আপনি P implies Q লিখতে পারবেন। অর্থাৎ প্রতিস্থাপন বিধির সূত্রগুলো হয় কি ২ দিকেই প্রয়োগ করা যায়। আপনার যেই দিকে সুবিধা হবে আপনি সেই দিকেই প্রয়োগ করতে পারবেন। ঠিক আছে? তাহলে আমাদের এখানে মানে আমি এই কথাগুলো বলার মূল কারণ হলো এখানে নেগেশন P vel Q আছে। ঠিক আছে? অর্থাৎ এই নেগেশন P vel Q যদি আমরা অঙ্কে পাই তাহলে আমরা P implies Q লিখতে পারবো।
তাহলে এখানে আমাদের কিউ ভেল পি আছে, ঠিক আছে? তাহলে কিউ ভেল পি আছে, তাহলে এই কিউ ভেল পি কে কিউ ইমপ্লাইজ পি তে রূপান্তর করার জন্য আমাদের নেগেশন কিউ ভেল পি এর প্রয়োজন, ঠিক আছে? অর্থাৎ কিউ এর সামনে একটা নেগেশন যদি আমরা আনতে পারি, তাহলে আমরা সেটাতে ইম্পিলের সূত্র প্রয়োগ করে কিউ ইমপ্লাইজ পি করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে কিউ এর সামনে আমাদেরকে একটা নেগেশন নিয়ে আসতে হবে। ক্লিয়ার? তাহলে এবার কিউ এর সামনে একটা নেগেশন আনার জন্য আমাদের কোনো সূত্র মানে অনুমান বিধি প্রতিস্থাপন বিধিতে নেই, ঠিক আছে? একটা নেগেশন আনার কোনো সূত্র নেই, কিন্তু আমাদের দুইটা নেগেশন আনার সূত্র আছে। কয়টা নেগেশন আনার সূত্র আছে? দুইটা। সেই সূত্রের নাম হলো ডিএন। সূত্রটার নাম কি? ডিএন। তো ডিএন এর সূত্রে কি আছে? পি থাকলে ডাবল নেগেশন পি লেখা যায়, ঠিক আছে? তাহলে আমরা যদি এই কিউ, এই যে কিউটাতে ডিএন এর সূত্র প্রয়োগ করি, তাহলে ডাবল নেগেশন কিউ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এই কিউটাতে, শুধুমাত্র এই কিউটাতে, শুধুমাত্র এই কিউতে আমরা ডিএন এর সূত্র প্রয়োগ করব। আমি আপনাদের ক্লাসে বলেছিলাম, মানে ভিডিওতে বলেছিলাম যে প্রতিস্থাপন বিধির সূত্রগুলো হয় কি, একটা সারির যে কোনো অংশের উপরে আপনি প্রয়োগ করতে পারেন। ধরুন আমি ধরে নিলাম এখানে কিউ ভেল পি একটা সারি, এই কিউ ভেল পি একটা সারির কিউ একটা অংশ আর পি একটা অংশ, দুইটা অংশ, মাঝখানে ভেল আছে, ভেল দিয়ে দুইটা অংশ ওখানে বোঝানো হচ্ছে। তো আমি যদি চাই প্রতিস্থাপন বিধির সূত্র আমি যে কোনো এক সাইডের অংশে প্রয়োগ করতে পারবো, আবার যদি আমি চাই সম্পূর্ণ অংশটার উপরেও প্রয়োগ করতে পারবো, ঠিক আছে? এটা প্রতিস্থাপন বিধির ক্ষেত্রে। আর অনুমান বিধির ক্ষেত্রে সম্পূর্ণ সারির উপরে প্রয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে কি করব, এই শুধু কিউ এর উপরে ডাবল নেগেশনের সূত্র প্রয়োগ করে ডাবল নেগেশন কিউ ভেল পি, ঠিক আছে? তাহলে এখানে কি করলাম, ৩ নম্বরে ডিএন এর সূত্র প্রয়োগ করলাম। কিসের সূত্র? ডি এন এর সূত্র প্রয়োগ করলাম। ক্লিয়ার? তো এই দেখুন আমাদের সামনে কিউ এর সামনে ডাবল নেগেশন চলে আসছে। কিউ এর সামনে কি চলে আসছে? ডাবল নেগেশন চলে আসছে, ঠিক আছে? ডাবল নেগেশন কিউ হয়ে গেছে। তো এবার আমরা এই ডাবল নেগেশন কিউ কিউ থেকে একটা কিউকে একটা কিউকে রাখবো এইদিকে রেখে নেগেশন কিউকে আমরা পি ধরে নিব, নেগেশন কিউকে পি ধরে নিব, আর ভেল পি আছে এই পিটাকে কিউ ধরে নিব। তাহলে নেগেশন পি ভেল কিউ থাকলে আমরা কি জানি? পি ইমপ্লাইজ কিউ লেখা যায়। ক্লিয়ার? তাহলে নেগেশন পিউ থাকলে নেগেশন পি ভেল কিউ থাকলে আমরা কি জানি? পি ইমপ্লাইজ কিউ লেখা যায়। তাহলে এখানে ৪ নম্বরে কিসের সূত্র প্রয়োগ করলাম আমরা? ৪ নম্বরে প্রয়োগ করলাম ইম্পিলের সূত্র। ক্লিয়ার? তো প্রয়োগ করার ফলে এখন দেখুন এখানে কি হলো? ইম্পিলের সূত্র প্রয়োগ করার ফলে এখানে যেটা হলো সেটা, এই যে দেখুন এবার আমরা পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ, এই যে কিউ ইমপ্লাইজ আর, পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর থাকলে আমরা কি জানি? এইচএস এর সূত্র প্রয়োগ করা যায়, সেটা হলো পি ইমপ্লাইজ আর, ঠিক আছে? তাহলে আমরা ৫ নাম্বার এবং ২ নম্বরে এইচএস এর সূত্রটা প্রয়োগ করে আমরা এখানে পি ইমপ্লাইজ, সরি এখানে কিউ লিখেছি, এটা হবে আর, এটাকে আর ধরে নিলাম। তাহলে পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর থাকলে আমরা কি জানি? পি ইমপ্লাইজ আর লেখা যায়। তাহলে আমরা এখানে কি করব? ৫ নাম্বার এবং ২ নাম্বার সারিতে এইচএস এর সূত্র প্রয়োগ করব। নেগেশন কিউ ইমপ্লাইজ কিউ, ঠিক আছে? তাহলে এখানে কি করলাম? ৫ নাম্বার এবং ২ নাম্বারে, ৫ নাম্বার এবং ২ নাম্বারে এইচএস এর সূত্র প্রয়োগ করলাম, ঠিক আছে? প্রয়োগ করার ফলে দেখুন আমাদের এখান থেকে কিন্তু পি দুইটা যে ছিল, এখানে যে দুইটা পি ছিল, এই পি দুইটা কিন্তু অটোমেটিক এবার উঠে গেল, ঠিক আছে? এবার শুধুমাত্র কিউ থাকলো। এবার এই কিউ দুইটা থেকে আমাদেরকে একটা কিউতে নিয়ে আসতে হবে। এখানে দুইটা কিউ আছে, এই দুইটা কিউ থেকে আমাদের একটা কিউতে নিয়ে আসতে হবে। তো আমরা দুইটা কিউ থেকে একটা কিউতে নিয়ে আসার জন্য আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটার নাম হলো টটোলজি, ঠিক আছে? আপনাদের সূত্রগুলো ভালো মতো মুখস্থ থাকতে হবে, সূত্র মুখস্থ থাকতে হবে এবং সূত্র বুঝতে হবে। না বুঝতে পারলে এই অঙ্কগুলো আপনারা করতে পারবেন না,
ঠিক আছে? তো টটোলজির কি সূত্র আছে? টটোলজির সূত্র হলো পি থাকলে পি ভেল পি। ঠিক আছে? আরেকটা সূত্র হলো পি থাকলে পি ডট পি। অর্থাৎ পি থাকলে পি ভেল পি লিখতে পারবো, আবার ঠিক একইভাবে পি ভেল পি থাকলে শুধু পি লিখতে পারবো, আবার পি থাকলে পি ডট পি লিখতে পারবো, পি ডট পি থাকলে শুধু পি লিখতে পারবো। অর্থাৎ আমাদেরকে এই যে দুইটা কিউ আছে, এই দুইটা কিউ থেকে হয় আমাদেরকে এখানে কিউ ভেল কিউ নিয়ে আসতে হবে, অথবা কিউ ডট কিউ নিয়ে আসতে হবে। এই দুইটার যে কোনো একটা আনতে পারলে আমরা শুধু কিউটাকে লিখতে পারবো। ক্লিয়ার? তো আমরা এবার দেখি এখান থেকে আমরা কিউ ভেল কিউ অথবা কিউ ডট কিউ যে কোনো একটা আনতে পারি কি না। ঠিক আছে? তাহলে আমাদের এই ইমপ্লাইজটাকে ভেল বানাতে হবে অথবা ডট বানাতে হবে। তো এই ইমপ্লাইজটাকে আমরা সহজেই ভেল বানাতে পারবো। ঠিক আছে? ডট বানার চেয়ে ভেল বানানো সহজ। ডট বানানো সম্ভব না, কিন্তু আমরা এই ইমপ্লাইজটাকে ভেল বানাতে পারবো কিভাবে? পি ইমপ্লাইজ কিউ থাকলে আমরা কি জানি? এই যে ইম্পিলের সূত্র প্রয়োগ করলে পি ইমপ্লাইজ কিউ থাকলে কি হয়? পি ভেল কিউ। ঠিক আছে? তাহলে আমরা যদি এটাতে ইম্পিলের সূত্র প্রয়োগ করি, ইম্পিলের সূত্র যদি প্রয়োগ করি তাহলে এখানে হয়ে যাবে নেগেশন পি ভেল কিউ। ঠিক আছে? তাহলে এখানে 6 নম্বরে সূত্র প্রয়োগ করলাম, 6 নম্বর সূত্র প্রয়োগ করলাম ইম্পিল। ক্লিয়ার? সূত্র প্রয়োগ করার ফলে দেখুন এখানে ভেল চলে আসলো, ভেল চলে আসলো, কিন্তু এখানে ডাবল নেগেশন কিউ আছে আর এখানে শুধু কিউ আছে। তাহলে এই কিউ থেকে এই দুইটা নেগেশনকে বাদ দিতে হবে। তাহলে বাদ দেওয়ার জন্য আবারও ডিএন এর সূত্র প্রয়োগ করি, ডিএন এর সূত্র প্রয়োগ করলে এই দুইটা নেগেশন বাদ চলে যাবে। তাহলে এখানে ডাবল নেগেশন কিউ থাকলে আমরা শুধু কিউ লিখতে পারবো ডিএন এর সূত্র প্রয়োগ করে। ঠিক আছে? তাহলে এখানে 7 নম্বরে প্রয়োগ করলাম ডি এন বা ডাবল নেগেশন। ঠিক আছে? তো এবার দেখুন আমাদের কিউ ভেল কিউ, এই যে আমি বলেছিলাম যে কিউ ভেল কিউ অথবা কিউ ডট কিউ, এই দুটোর যে কোনো একটা নিয়ে আসতে পারলে সিদ্ধান্ত আমরা প্রমাণ করতে পারবো। তো এখানে কিউ ভেল কিউ আমি নিয়ে আসতে পেরেছি। তাহলে এবার আমি টটোলজির সূত্র প্রয়োগ করে দিয়ে পি ভেল পি থেকে শুধু পি, অর্থাৎ কিউ ভেল কিউ থেকে শুধু কিউ আমি লিখতে পারবো। ঠিক আছে? তাহলে শুধু কিউ লিখলাম। কিসের সূত্র প্রয়োগ করলাম? 8 নম্বরে টোটোলজি। ঠিক আছে? তো দেখুন আমার অঙ্ক প্রমাণিত। এবার আমি এখানে লিখে দিব প্রুভ। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে 2020 সালের 13 নাম্বার প্রশ্নের প্রথম অঙ্কটা কিভাবে করতে হয়। ঠিক আছে? এই যে প্রথম এটা কিভাবে করতে হয় আমরা এখানে বুঝতে পারলাম। ঠিক আছে? আপনারা এটা স্ক্রিনশট করে রাখতে পারেন। তো এবার আমরা প্রথম অঙ্কটা দেখলাম, এবার আমরা দ্বিতীয় অঙ্কটাতে যাব। তো প্রথম এই অঙ্কটা কম বেশি সবাই পরীক্ষায় পারেন। ঠিক আছে? এই অঙ্কটা সবাই দেখা যায় যে পারে। ঠিক আছে? কিন্তু দ্বিতীয় যে অঙ্কটা আছে, 13 নম্বরের যে দ্বিতীয় অঙ্কটা আছে, এই দ্বিতীয় অঙ্কটায় অনেকের কাছে এই দ্বিতীয় অঙ্কটা কঠিন মনে হয়। ঠিক আছে? এবং দ্বিতীয় অঙ্কটা কঠিন এটা স্বীকার করতে হবে। ঠিক আছে? যারা এই যে আকারগত প্রমাণের অঙ্কগুলো খুব একটা পারেন না, তারা কিন্তু দ্বিতীয় অঙ্কটা তাদের কাছে খুব কঠিন। এমনকি যারা ভালো পারেন, আকারগত প্রমাণের অঙ্ক মোটামুটি করতে পারেন, তাদের কাছেও কিন্তু কঠিন মনে হয় 13 নাম্বারের দ্বিতীয় অঙ্কটা। তো আমরা সেটাই এবার সমাধান করব। তো 13 নাম্বারের দ্বিতীয় অঙ্ক হলো এইটা। ঠিক আছে? 13 নাম্বারের দ্বিতীয় অঙ্ক হলো এইটা। আমাদের প্রথমে কি করতে হবে? এখানে যে আশ্রয় বাক্য আছে, 3টা আশ্রয় বাক্য। এই 3টা আশ্রয় বাক্যকে এখানে ক্রমিক আকারে লিখবো। লিখে সবার শেষ আশ্রয় বাক্যের ডান দিকে এই সিদ্ধান্তটাকে এখানে অতএব চিহ্ন দিয়ে আমাদেরকে লিখে দিতে হবে। ঠিক আছে? আমরা আগে এই কাজটাই করি। আশ্রয় বাক্যগুলোকে ক্রমিক আকারে লিখি। তাহলে প্রথম আশ্রয় বাক্যে আছে আমাদের এ ইমপ্লাইজ বি। দ্বিতীয় আশ্রয় বাক্যে আছে এ ইমপ্লাইজ বি ইমপ্লাইজ সি।
তৃতীয় আশ্রয় বাক্যে আছে বি ইমপ্লাইজ সি ইমপ্লাইজ ডি। ঠিক আছে, তো তৃতীয় আশ্রয় বাক্য, আমাদের তিনটে আশ্রয় বাক্য আছে, তো তৃতীয় আশ্রয় বাক্যের ডান দিকে আমাদেরকে কি করতে হবে, অতএব চিহ্ন দিয়ে সিদ্ধান্তটাকে লিখতে হবে। তো অতএব চিহ্ন দিয়ে আমরা এবার সিদ্ধান্তটাকে লিখে দিই এ ইমপ্লাইজ ডি। ঠিক আছে, তো সিদ্ধান্তকে লিখে দেওয়ার পর এবার আমাদেরকে কি করতে হবে, এই সিদ্ধান্তটাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ এ ইমপ্লাইজ ডি কে আমাদের প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তাহলে এ ইমপ্লাইজ ডি কে প্রমাণ করার জন্য আমাদেরকে এবার এই যে তিনটা আশ্রয় বাক্যে সূত্র প্রয়োগ করে করে এ ইমপ্লাইজ ডি টা নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমরা দেখি এখানে কিভাবে এ ইমপ্লাইজ ডি টা নিয়ে আসতে পারি। তো আমি গত অঙ্কটা করার সময় অর্থাৎ 13 নম্বরের 1 নম্বর অঙ্কটা করলাম কিছুক্ষণ আগে, তখন আমি বলেছিলাম যে দুইটা সারি থেকে যখন আমরা কোনো বর্ণকে বাদ দিতে যাব বা উঠাই দিতে যাব, তখন আমাদের এইচএস এর সূত্রটা প্রয়োজন হবে। কিসের সূত্র প্রয়োজন হবে? এইচএস। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতেছি সহজেই সহজেই এই 1 নাম্বার সারি থেকে বি এবং 3 নাম্বার সারি থেকে বি, ঠিক আছে, 1 নাম্বার সারি থেকে বি এবং 3 নাম্বার সারি থেকে বি, এই দুইটা বি আমি উঠিয়ে দিতে পারি। কিভাবে? এইচএস এর সূত্র প্রয়োগ করে। পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, অতএব পি ইমপ্লাইজ আর এখানে লিখতে পারি। তাহলে আমি শুরুতেই যেটা পারি সেইটাই প্রয়োগ করি। তাহলে এখানে আমি প্রয়োগ করব 1 নাম্বার এবং 3 নম্বরে, 1 নাম্বার এবং 3 নম্বরে এইচএস এর সূত্র প্রয়োগ করলে কি হবে, এ ইমপ্লাইজ সি ইমপ্লাইজ ডি। ঠিক আছে, তাহলে এখানে কি করেছি, 1 নাম্বার এবং 3 নম্বরে সূত্র প্রয়োগ করেছি এইচ এস। ঠিক আছে, 1 নম্বর এবং 3 নম্বর সূত্র প্রয়োগ করেছি এইচএস, পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর থেকে পি ইমপ্লাইজ আর নিয়ে এসেছি এইচএস এর সূত্র প্রয়োগ করে। ঠিক আছে, তো এবার আমরা কি করব, তাহলে এইচএস এর সূত্র প্রয়োগ করলাম 1 নাম্বার এবং 3 নম্বরে, প্রয়োগ করে এই যে দুইটা বি আমরা এখান থেকে উঠিয়ে দিলাম। ঠিক আছে, দুইটা বি উঠিয়ে দিলাম। এবার আমরা কি করব, এই যে 2 নাম্বার এবং 4 নাম্বার সারিটা যে আছে, এই দুইটা সারি থেকে এবার এই যে দুইটা সি আছে, এই সি দুইটাকে এবার উঠিয়ে দিব, দিয়ে এ আর ডি কে রাখবো। ঠিক আছে, এ আর ডি কে রাখবো। তাহলে এবার এই দুটো সারি থেকে আবারও এইচএস এর পর্যায়ে এই দুইটা সারি নিয়ে যাব। ঠিক আছে, অর্থাৎ পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর এর পর্যায়ে আমরা আবারও এই অঙ্কটাকে নিয়ে যাব 2 নাম্বার এবং 4 নাম্বার সারিকে নিয়ে গেলে আমাদের কি হবে, পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর থেকে আমরা পি ইমপ্লাইজ আর লিখতে পারবো। ক্লিয়ার? তাহলে দেখি এবার 2 নাম্বার সারিতে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি। এই 2 নাম্বার সারিতে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হলো ইএক্সপির সূত্র। কিসের সূত্র? ইএক্সপির সূত্র। কিভাবে? পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর থাকলে আমরা কি জানি, পি ডট কিউ ইমপ্লাইজ আর লেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা সেটাই প্রয়োগ করি 2 নাম্বার সারিতে ইএক্সপির সূত্র। তাহলে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর থাকলে পি ডট কিউ ইমপ্লাইজ আর। ঠিক আছে, তাহলে এখানে কি করলাম আমরা 2 নাম্বার সারিতে, কত সারিতে? 2 নাম্বার সারিতে সূত্র প্রয়োগ করলাম ই এক্স পির। ঠিক আছে, ই এক্স পির সূত্র প্রয়োগ করার ফলে আমাদের এখানে পি ইমপ্লাইজ কিউ চলে আসছে। এই যে দেখুন, পি ইমপ্লাইজ কিউ। তাহলে এবার আমাদেরকে কিউ ইমপ্লাইজ আর নিয়ে আসতে হবে, নিয়ে আসলে আমরা এই সি দুইটাকে বাদ দিতে পারবো। তাহলে এবার আমরা 4 নাম্বার সারি থেকে এই সিটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করি। তাহলে 4 নাম্বার সারিতেও কিন্তু আমরা সহজেই একটা সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হলো ইএক্সপির সূত্র। একইভাবে, ঠিক একইভাবে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর থাকলে আমরা কি জানি, পি ডট কিউ ইমপ্লাইজ আর লেখা যায়। তাহলে এখানে হবে এ ডট সি ইমপ্লাইজ ডি। ঠিক আছে, তাহলে আমরা আবারও এখানে 4 নাম্বারে, কয় নাম্বারে? 4 নাম্বারে এখানে সূত্র প্রয়োগ করলাম ই এক্স পির। ঠিক আছে, প্রয়োগ করার ফলে আমাদের এইটা আসলো, প্রয়োগ করার ফলে আমাদের এরকম হলো, কিন্তু আমাদের সিটাকে আমি বলেছিলাম যে সামনে নিয়ে আসতে হবে, এই সিটাকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসার জন্য আমরা কি করব, শুধুমাত্র এই যে অংশটা আছে এ ডট সি,
এই অংশটার উপরে কমের সূত্র প্রয়োগ করব। কিসের সূত্র? কম। হ্যাঁ, কমের সূত্রে কি আছে? পি ডট কিউ থাকলে কিউ ডট পি লেখা যায়। তাহলে আমরা এখানে কমের সূত্র প্রয়োগ করে পি ডট কিউ থেকে কিউ ডট পি লিখব। তাহলে এখানে লিখব সি ডট এ ইমপ্লাইজ ডি। ঠিক আছে, তাহলে এখানে 6 নম্বরে কিসের সূত্র প্রয়োগ করলাম? কম। ক্লিয়ার? তাহলে সি ডট এ ইমপ্লাইজ ডি চলে আসছে। এবার যদি আমরা এই 7 নাম্বার লাইনটাতে আবারও ইএক্সপির সূত্র প্রয়োগ করে দেই, তাহলে কিন্তু এই সিটা সামনে চলে আসবে এবং সি এর পরে একটা ইমপ্লাইজ চলে আসবে। ঠিক আছে? কিভাবে? পি ডট কিউ ইমপ্লাইজ আর থাকলে আমরা কি জানি? ইএক্সপির সূত্র মতে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর লেখা যায়। ঠিক আছে? তাহলে আমরা কি করব? 7 নাম্বার সারিতে ইএক্সপির সূত্রটা আবারও প্রয়োগ করে দিব। দিলে কি হবে? সি ইমপ্লাইজ এ ইমপ্লাইজ ডি, এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে 7 নাম্বারে আমরা কিসের সূত্র প্রয়োগ করলাম? 7 নাম্বারে প্রয়োগ করেছি ইএক্সপি। তো দেখুন 7 নাম্বার ইএক্সপি সূত্রটা প্রয়োগ করার ফলে এখানে দেখুন এবার আমরা এই যে 5 নাম্বার এবং 8 নাম্বার সারিতে এইচএস এর সূত্রটা প্রয়োগ করতে পারি। কিভাবে? পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, অতএব পি ইমপ্লাইজ আর, অর্থাৎ এই সি দুটো কিন্তু এবার অটোমেটিক উঠে গেল। ঠিক আছে, সি দুটো এবার অটোমেটিক উঠে গেল। তাহলে আমরা এবার কি করব? 5 নাম্বার এবং 8 নাম্বার সারিতে এইচএস এর সূত্রটা প্রয়োগ করব। এ ডট বি ইমপ্লাইজ এ ইমপ্লাইজ ডি। ঠিক আছে, তাহলে এখানে কি করলাম? 5 নাম্বার এবং 8 নাম্বার সারিতে প্রয়োগ করলাম এইচ এস এর সূত্র। ঠিক আছে, তো প্রয়োগ করার ফলে দেখুন আমাদের সি দুটো কিন্তু এই যে এখানে একটা সি, এখানে একটা সি, এই সি দুটো কিন্তু অটোমেটিক উঠে গেল। ঠিক আছে, তাহলে এবার আমাদের থাকলো এইটা। তাহলে এবার এইখান থেকে আমাদের এই বিটাকে বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা এই 9 নাম্বার সারি থেকে এই বিটাকে বাদ দিয়ে শুধুমাত্র এ আর ডি কে একই সারিতে নিয়ে আসব। তাহলে এই বিটাকে বাদ দেওয়ার জন্য আবারও আমাদের এই যে এইচএস এর সূত্রটা সহায়তা নিতে হবে। ঠিক আছে, এইচএস এর সূত্রে সহায়তা নিতে হবে। কিভাবে? এই যে দেখুন আমাদের এখানে এ ইমপ্লাইজ বি আছে। ঠিক আছে, এ ইমপ্লাইজ বি আছে 1 নাম্বার সারিতে। তো এবার যদি আমরা এখানে বি ইমপ্লাইজ যদি এইটাকে নিয়ে আসতে পারি এক জায়গায়, তাহলে আমরা পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, অতএব পি ইমপ্লাইজ আর, এই সূত্রটা প্রয়োগ করে এই বি দুটোকে কিন্তু বাদ দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা আবারও কি করব? এই যে 9 নাম্বারের এই অংশটাতে আবারও কমের সূত্র প্রয়োগ করে এই বিটাকে সামনে নিয়ে আসব। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে অঙ্কগুলো করতে হবে। একটু ধৈর্য সহকারে অঙ্কগুলো করতে হবে, তাহলে দেখবেন যে আপনি পারতেছেন। তাহলে এখানে কি করব? বি ডট এ ইমপ্লাইজ ডি। ঠিক আছে, তাহলে এখানে কি করলাম? 9 নাম্বার সারিতে কমের সূত্র প্রয়োগ করেছি। কমের সূত্র ক্লিয়ার। এবার আমরা আবারও এই যে 10 নাম্বার সারিটাতে ইএক্সপি সূত্র প্রয়োগ করব। কিভাবে? পি ডট কিউ ইমপ্লাইজ আর, পি ডট কিউ ইমপ্লাইজ আর থাকলে আমরা কি জানি? পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর লেখা যায়। তাহলে আমরা আবারও কি করব? এই 10 নাম্বার সারিটাতে ইএক্সপি সূত্র প্রয়োগ করব। প্রয়োগ করে বিটা আমাদের এদিকে চলে আসলো। বি ইমপ্লাইজ, এবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আমাদের। ঠিক আছে, ডি। তাহলে এখানে কি করেছি? 10 নাম্বার সারিতে ইএক্সপি সূত্র প্রয়োগ করেছি। প্রয়োগ করার ফলে এবার দেখুন আমাদের এখানে কি হয়ে গেল? এই যে 1 নম্বরে পি ইমপ্লাইজ কিউ আর এখানে কিউ ইমপ্লাইজ আর, তাহলে আমরা পি ইমপ্লাইজ আর এবার লিখতে পারবো। ঠিক আছে, তাহলে 1 নাম্বার আর 11 নাম্বারকে আমরা আবারও এইচএস এর সূত্র প্রয়োগ করি। প্রয়োগ করলে কি হবে? এ ইমপ্লাইজ
তাহলে এখানে কি করেছি, 1 নাম্বার 1 এবং 11-তে সূত্র প্রয়োগ করেছি এইচ এস। ঠিক আছে, প্রয়োগ করার ফলে আমাদের এইটা চলে আসলো। এবার আমাদেরকে এই 12 নাম্বার থেকেই আমাদেরকে এ ইমপ্লাইজ ডিটাকে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য আমরা এখানে কি করব, শুধু ইএক্সপির সূত্রগুলো প্রয়োগ করতে থাকবো। কিভাবে, একবার এই সেকেন্ড ব্র্যাকেটের অংশটাতে ইএক্সপির সূত্র প্রয়োগ করব, তারপরে সম্পূর্ণটাতে ইএক্সপির সূত্র প্রয়োগ করে করে এ ইমপ্লাইজ ডিটাকে এখানে নিয়ে আসব। ঠিক আছে, তো আমরা আগে এই সেকেন্ড ব্র্যাকেটের অংশটাতে ইএক্সপির সূত্র প্রয়োগ করি। প্রয়োগ করলে কি হবে, পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর থাকলে পি ডট কিউ ইমপ্লাইজ আর লেখা যায়, আমরা জানি। তাহলে এবার আমরা এখানে কি করব, এ ইমপ্লাইজটাকে সেম রাখবো, মানে এ ইমপ্লাইজকে সেম রেখে এখানে এবার আমরা সূত্র প্রয়োগ করব। ঠিক আছে, তাহলে এখানে সূত্র প্রয়োগ করলাম কিসের, 12 নম্বরে। 12 নম্বরে সূত্র প্রয়োগ করেছি ই এক্স পি। প্রয়োগ করার ফলে আমাদের এখানে দেখুন এ ডট এ চলে আসছে। তো এবার এটাতে আমরা টোটোলজির সূত্র বা টটের সূত্র প্রয়োগ করে পি ডট পি থেকে শুধু পি লিখতে পারবো। তাহলে আমরা এ ইমপ্লাইজ ঠিক রাখি, দেখে এবার আমরা এ ডট এ থেকে শুধু এ কে নিয়ে আসব। ঠিক আছে, তাহলে এখানে কি করলাম, 13 নম্বরে টট টোটোলজির সূত্র প্রয়োগ করার ফলে আবার দেখুন আমরা 14 নম্বরে আবারও ইএক্সপি সূত্রটা প্রয়োগ করলে এ ডট এ আবার এক জায়গায় চলে আসবে। তাহলে আবার 14 নম্বরে আমরা ইএক্সপি সূত্রটা প্রয়োগ করি, এ ডট এ ইমপ্লাইজ ডি। ঠিক আছে, তাহলে 14 নম্বরে প্রয়োগ করলাম আবারও টটোলজি। প্রয়োগ করার ফলে এবার দেখুন আমাদের এ ডট এ এখানে চলে আসছে। এবার আমরা এখান থেকে পি ডট পি, পি ডট পি থাকলে আমরা শুধু পি লিখতে পারি। এটা কিসের সূত্র, টটোলজির সূত্র। তো আমি বারবার এক কথা বলি যে সূত্রগুলো মুখস্থ করতে হবে, না হলে আপনারা অঙ্ক করতে পারবেন না। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে 15 নম্বরের টট। এটা টট না, এটা হলো ইএক্সপি সূত্র প্রয়োগ করেছি, ভুলে টট লিখছি, ই এক্স পি। 14 নম্বরে ইএক্সপি সূত্র প্রয়োগ করেছিলাম। তাহলে এখানে 15 নম্বর লাইনটা কিভাবে নিয়ে এসেছি, 15 নম্বর লাইনটা নিয়ে এসেছি 14 নম্বরে ইএক্সপি সূত্র প্রয়োগ করে, তারপরে এটাতে টটোলজির সূত্র প্রয়োগ করে দুইটা এ থেকে একটা এতে নিয়ে এসেছি। ঠিক আছে, তো আপনারা এভাবে অঙ্কটা আপনাদেরকেও করতে হবে। তাহলে আমাদের কিন্তু সিদ্ধান্ত প্রমাণ হয়ে গেছে। দেখুন এই যে আমাদের সিদ্ধান্তে ছিল এ ইমপ্লাইজ ডি, আমরা এখানে এ ইমপ্লাইজ ডি কে নিয়ে আসতে সক্ষম হয়েছি। তো আমাদের অঙ্কটা প্রমাণিত। তো আমরা এবার লিখে দিব এখানে প্রুভড। প্রুভড, ক্লিয়ার? তো আমরা দেখলাম যে 2020 সালের 13 নম্বর প্রশ্নে যে বৈধতার আকারগত প্রমাণ ছিল, সেই অঙ্কটা কিভাবে করতে হবে। ঠিক আছে, তো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে ঠিক আছে। তো দেখুন একটু এবার অফ টপিকে কথা বলি। আপনাদের পরীক্ষার আর বেশি দিন সময় নেই। ঠিক আছে, তা আপনাদের পরীক্ষার আর বেশি দিন সময় নেই। সেজন্য আমি কি করেছি, এই যে প্রতীকী যুক্তিবিদ্যায় যে আমি কোর্স করাই, আপনারা হয়তো সবাই অনেকে জানেন, অনলাইনে ক্লাস নেই। তো আমি আমার কোর্সকে দুইটা অংশে ভাগ করেছি, এখানে একটা অংশ, এখানে একটা অংশ। ঠিক আছে, তো আপনাদের যাদের যে বিষয়ে প্রয়োজন, যেমন অনেকে আছে যারা শুধুমাত্র পরীক্ষায় কোনো রকম উত্তীর্ণ হতে পারলেই তাদের দেখা যায় যে আর কিছু প্রয়োজন নেই, মানে কোনো রকম পরীক্ষায় পাশ করলেই হলো। তো তারা এই 1 নাম্বার কোর্সটা করতে পারেন। ঠিক আছে,
এখানে আমি 6টা বিষয় আপনাদের শেখাবো। ইনশাআল্লাহ এই 6টা বিষয় শিখলে আপনারা পরীক্ষায় পাস মার্ক তুলতে পারবেন। ঠিক আছে? আর যারা চাচ্ছেন যে পরীক্ষায় মোটামুটি একটু ভালো রেজাল্ট করতে এবং তারা এই বিষয়গুলো আগে থেকে আপনাদের ধারণা আছে বা এই বিষয়গুলো পারেন। ঠিক আছে? তো তারা কি করবেন, এই যে ২য় যে কোর্সটা আছে আমার, এটা হলো বৈধতার আকারগত প্রমাণ, শর্তমূলক প্রমাণ, পরোক্ষ প্রমাণ, শক্তিশালী পদ্ধতি প্রয়োগ করে শর্তমূলক প্রমাণ এবং মানকের বৈধতা। এই ৫টি বিষয়ের কোর্স আপনারা করতে পারবেন। ঠিক আছে? আর কেউ যদি ইচ্ছা করেন যে ২টা কোর্সই আপনারা করবেন, তো সেক্ষেত্রে আপনাদের ২টা কোর্সও করার সুযোগ আছে। তো এই ২টা কোর্স আলাদা, আলাদা করতে গেলে কোর্স ফি দিতে হবে আপনাদের ৳৫০০ করে। ঠিক আছে? আমি আপনাদের পরীক্ষা পর্যন্ত ক্লাস নিব। আর যদি ২ টা একসাথে করতে চান, তাহলে তখন আপনাদের কোর্স ফি পড়ে যাবে ৳৯০০। ঠিক আছে? তো আপনাদের যারা কোর্স করতে আগ্রহী, পরীক্ষার আর বেশি দিন সময় নেই। চাচ্ছেন যে কয়েকটি বিষয় শিখে কোন রকম পরীক্ষায় আপনারা একটা ভালো রেজাল্ট করবেন বা কোন রকম পাস করবেন। তো তাদের জন্য এইটা। ঠিক আছে? তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। এই যে আমার WhatsApp নাম্বার এখানে দেয়া আছে। আপনি কল করতে পারেন বা WhatsApp করতে পারেন। ঠিক আছে? তো স্ক্রিনশট করে রাখতে চাইলে রাখতে পারেন এখানে। তো ঠিক আছে। তো আমরা এবার ক্লাসে চলে যাব। তো আমরা ২০২০ সালের ২০২০ সালের ২ টা ২০২০ সালে ১৩ নাম্বারের ২ টা অঙ্ক বৈধতার আকারগত প্রমাণের আমরা দেখলাম। এবার আমরা ১৪ নাম্বারে যে বৈধতার পরোক্ষ প্রমাণ, সে বৈধতার পরোক্ষ প্রমাণের অঙ্ক হলো এইটা। এবার আমরা এই অঙ্কটার সমাধান করব। ঠিক আছে? বৈধতার পরোক্ষ প্রমাণের সমাধান করব। তো আমাদের আকারগত প্রমাণের অঙ্ক যেভাবে করেছিলাম, এই অঙ্কটাও ঠিক মানে একইভাবে সূত্র প্রয়োগ করে করতে হবে। কিন্তু এই অঙ্কটা আর আকারগত প্রমাণের অঙ্কের একটু পার্থক্য আছে। ঠিক আছে? যারা পার্থক্যটা মানে জানেন না তারা আমার ভিডিও দেখতে পারেন। আমি পরোক্ষ প্রমাণেরও একটা ভিডিও আপলোড দিয়েছি। ঠিক আছে? সেটা দেখলে আমার মনে হয় যে পরোক্ষ প্রমাণ সম্পর্কে আপনাদের সমস্ত মানে জানার যে আগ্রহ আছে সেটা হয়তো পূরণ হবে। ঠিক আছে? তো পরোক্ষ প্রমাণে আমরা এখানে দেখতেছি ৩ টা আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত। তাহলে আমরা কি করব, এখানেও আশ্রয় বাক্য ৩ টাকে ক্রমিক আকারে লিখে নিব এবং সবার শেষে আশ্রয় বাক্যের ডান দিকে এই সিদ্ধান্তটাকে অতএব চিহ্ন দিয়ে সিদ্ধান্তটাকে আমরা লিখে দিব। ঠিক আছে? কিন্তু এখানে একটা পরোক্ষ প্রমাণের একটা নিয়ম হলো যে আপনার সিদ্ধান্তকে নতুন আশ্রয় বাক্য রূপে নিতে হবে এবং সামনে একটা নেগেশন বসাতে হবে। ঠিক আছে? তো আমরা আগে লিখে নেই। লিখে নিলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তাহলে আমরা এখানে আগে তাহলে ১ম আশ্রয় বাক্যটা আগে লিখে নেই। তারপরে ২য় আশ্রয় বাক্যটা লিখে নেই। তারপরে ৩য় আশ্রয় বাক্যটা লিখেন। ৩য় আশ্রয় বাক্য। তারপর ৩য় আশ্রয় বাক্যের সোজায় ডান দিকে আমরা অতএব চিহ্নটা দিয়ে এই সিদ্ধান্তটাকে লিখে নিব। ঠিক আছে? তো লিখে নিলাম। এবার আমরা কি জানি পরোক্ষ প্রমাণের একটা নিয়ম হলো, পরোক্ষ প্রমাণের একটা নিয়ম হলো সিদ্ধান্তে আপনার যেটাই থাকবে, সিদ্ধান্তে আপনার যেটাই থাকবে সেটাকেই একটি আশ্রয় বাক্য হিসাবে এখানে নিতে হবে এবং সামনে একটি নেগেশন বসাতে হবে। তাহলে এখানে সিদ্ধান্তে টি আছে। তাহলে এই টিটাকে আমাদের নতুন আশ্রয় বাক্য হিসেবে নিতে হবে এবং সামনে নেগেশন বসাতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এই টিটাকে নতুন আশ্রয় বাক্য হিসাবে নেই এবং সামনে একটি নেগেশন বসিয়ে দিব। তাহলে নেগেশন টি। ঠিক আছে? দেওয়ার পরে আমাদেরকে এভাবে রেখা টেনে ডান দিকে লিখে দিতে হবে আইপি। ডান দিকে লিখে দিতে হবে আইপি অর্থাৎ ইনডিরেক্ট প্রুফ বা পরোক্ষ প্রমাণ। ঠিক আছে? মানে কেন লিখে দিবেন? আপনি যে এখানে এই টিটাকে যে নেগেশন টি করলেন, এইটা কোন নিয়ম প্রয়োগ করে করলেন? আপনি প্রয়োগ করে করছেন ইনডিরেক্ট প্রুফ বা পরোক্ষ প্রমাণের
নিয়ম প্রয়োগ করে। তো সেটাই বোঝানোর জন্য ডান দিকে রেখা টেনে আইপি লিখে দিতে হবে। ক্লিয়ার? এরপরে আমাদের কাজ হলো এখানে কিন্তু আমাদের আরেকটা কথা, এই অঙ্কে কিন্তু সিদ্ধান্তকে প্রমাণ করতে হবে না। ঠিক আছে? তো আমি তো বলতে গেলে অনেক কথা মানে বলা হয়ে যাবে। তো আপনারা ক্লাসটা একটু করে নিবেন দয়া করে। পরোক্ষ প্রমাণের ভিডিওটা দেখে নিবেন আমার চ্যানেলে আপলোড দেয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সমস্যা নাই। কিন্তু আপনাদেরকে শর্টকাট বলে রাখি যে পরোক্ষ প্রমাণে সিদ্ধান্তকে প্রমাণ করতে হয় না। ঠিক আছে? এই সিদ্ধান্তকে কিন্তু আপনার প্রমাণ করতে হবে না। তাহলে কি প্রমাণ করতে হবে আপনাকে? আপনার এই যে যুক্তিটা আছে বা এই অঙ্কটা যে আছে, এই অঙ্কটায় যতগুলো বর্ণ আছে, এখানে যে বি, সি, এল, এম, টি মানে যে বর্ণগুলোই থাক, যেকোনো একটি বর্ণের, এই বর্ণগুলোর মধ্য থেকে যেকোনো একটি বর্ণের স্ববিরোধিতায় পৌঁছাতে হবে। অর্থাৎ যেকোনো একটি বর্ণকে আপনার ধরেন যদি আপনি বি বর্ণকে বি ডট নেগেশন বি নিয়ে আসেন, বি ডট নেগেশন বি নিয়ে আসতে পারেন, তাহলে আপনার অঙ্ক হয়ে যাবে। আবার যদি আপনি এখানে টি ডট নেগেশন টি নিয়ে আসতে পারেন, টি ডট নেগেশন টি নিয়ে আসতে পারেন, তাহলে আপনার অঙ্ক হয়ে যাবে। আবার যদি আপনি এল ডট নেগেশন এল আনতে পারেন, তারপরেও আপনার অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে যতগুলো বর্ণ আছে যে কোনো একটি বর্ণকে আপনার এই পর্যায়ে নিয়ে আসতে হবে। অর্থাৎ বি ডট নেগেশন বি অথবা টি ডট নেগেশন টি অথবা এল ডট নেগেশন এল অথবা আপনি যদি সি ডট নেগেশন সিও আনতে পারেন, তারপরেও আপনার অঙ্ক হয়ে যাবে। আবার আপনি যদি এম ডট নেগেশন এম আনতে পারেন, তারপরেও কিন্তু আপনার অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ যে বর্ণগুলো আছে যেকোনো একটি বর্ণকে আপনার এই রকম নিয়ে আসতে হবে। অর্থাৎ স্ববিরোধিতায়, এটাকে বলা হয় স্ববিরোধিতা। এই স্ববিরোধিতায় নিয়ে আসতে পারলেই আপনার অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা যেকোনো একটি বর্ণকে স্ববিরোধিতায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো সবসময় আপনারা সহজভাবে চিন্তা করবেন। কিভাবে চিন্তা করবেন? সহজভাবে। তো কিভাবে সহজভাবে চিন্তা করবেন? দেখুন আমাদের এখানে তো নেগেশন এল দেয়াই আছে। এখানে নেগেশন এল দেয়া আছে। তো আমরা যদি এখানে শুধু এই এলটাকে নিয়ে আসতে পারি, যদি শুধু এলটাকে নিয়ে আসতে পারি, তাহলে এই যে এল আর নেগেশন এল কে কনজ এর সূত্র প্রয়োগ করে দিলে কিন্তু সিদ্ধান্ত হয়ে যাবে। কনজ এর সূত্র। আর আরেকটি কথা মাথায় রাখবেন যে বৈধতার পরোক্ষ প্রমাণে আপনাকে সবার শেষে কিন্তু এই কনজের সূত্রটা প্রয়োগ করতে হবে। কনজের সূত্র কি? পি কিউ অতএব পি ডট কিউ। ঠিক আছে? তাহলে আমি যদি এখানে এই এলটাকে নিয়ে আসতে পারি আর এখানে ৩ নাম্বার সারিতে আমার নেগেশন এল আছে, তাহলে এল আর নেগেশন এল কে কনজের সূত্র প্রয়োগ করে দিলে হয়ে যাবে এল ডট নেগেশন এল। তো যেটা আমি বলতেছিলাম যে আপনারা সবসময় মাথায় রাখবেন যে বৈধতার পরোক্ষ প্রমাণে আপনাকে সবার শেষ লাইনে এসে কনজের সূত্রটা কিন্তু প্রয়োগ করতে হবে। ঠিক আছে? তাহলে এবার আমি এই যে এল আমার এখানে নেগেশন এল আছে, আমি শুধু এল কে নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আমরা এখানে সূত্র প্রয়োগ করি আগে। এখানে আমার আছে নেগেশন টি, নেগেশন টি। আর ১ নাম্বার সারিতে আছে বি ভেল টি। ঠিক আছে? তাহলে ১ নাম্বার সারি এবং ৪ নাম্বার সারিতে যদি আমি সূত্র প্রয়োগ করতে চাই, তাহলে এই ১ নাম্বার সারিটাকে আগে কমের সূত্র প্রয়োগ করে এই টিটাকে সামনে নিয়ে আসতে হবে। অর্থাৎ ১ নাম্বার সারিতে কমের সূত্র প্রয়োগ করে টি ভেল বি করতে হবে। করতে পারলেই আমরা ৫ নাম্বার এবং ৪ নাম্বার সারিতে ডিএস এর সূত্র প্রয়োগ করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা এখানে ১ নাম্বার সারিকে এবার কমের সূত্র প্রয়োগ করে বি ভেল টি থেকে টি ভেল বি করব। ঠিক আছে? তাহলে ১ নাম্বারে কম করলাম। এবার দেখুন এই যে আমি ৫ নাম্বার এবং ৪ নাম্বারে ডিএস এর সূত্রটা প্রয়োগ করতে পারি। কিভাবে? পি ভেল কিউ, পি ভেল কিউ নেগেশন পি অতএব কিউ আমি লিখতে পারবো। এটা কিসের সূত্র প্রয়োগ করে? ডিএস এর সূত্র প্রয়োগ করে। অনুমান বিধির ডিএস এর সূত্র প্রয়োগ করে। তাহলে পি ভেল কিউ নেগেশন পি অতএব কিউ আমি লিখতে পারবো ডিএস এর সূত্র প্রয়োগ করে। কত কত সারিতে ডিএস এর সূত্র প্রয়োগ করব? ৫ এবং ৪ নাম্বার সারিতে ডি এস এর সূত্র প্রয়োগ করব। ঠিক আছে? প্রয়োগ করার পরে আমাদের এখানে বি চলে আসলো। এখানে বি চলে আসলো। এবার যদি আমি এই বি এর সাথে যদি এই সি কে এড করে নেই, এই সি কে এড করে নেই, এড এর সূত্র প্রয়োগ করে।
এই সি কে যদি আমি অ্যাড এর সূত্র প্রয়োগ করে অ্যাড করে নেই, অ্যাড এর সূত্রে কি আছে, পি, অতএব পি ভেল কিউ। তাহলে আমি এই বি থেকে বি তে যদি আমি অ্যাড এর সূত্র প্রয়োগ করি তাহলে বি ভেল সি নিয়ে আসি, তাহলে আমি 2 নাম্বার এবং 7 নাম্বারে 2 নাম্বার এবং 7 নাম্বারে এমপির সূত্র প্রয়োগ করতে পারবো। কিসের সূত্র? এমপির সূত্র। ঠিক আছে, প্রয়োগ করলে আমার এল ডট এম চলে আসবে। তো আমরা কি করব, এখানে বি এর সাথে সি কে অ্যাড করে নিব অ্যাড এর সূত্র প্রয়োগ করে। তাহলে বি ভেল সি, তাহলে 6 নাম্বারে প্রয়োগ করলাম অ্যাড বা এডিশন, অ্যাডিশন বা অ্যাড যে যেটাই বলেন সমস্যা নেই। এবার আমাদেরকে কি করতে হবে, 2 নাম্বার এবং 7 নাম্বারে এমপির সূত্র প্রয়োগ করে পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ, পি, অতএব এই কিউ কে এখানে লিখতে হবে, অর্থাৎ এল ডট এম কে আমরা এবার এখানে লিখতে পারবো। ঠিক আছে, এল ডট এম, এটা কোন সূত্র প্রয়োগ করলাম, এটা প্রয়োগ করলাম আমরা 2 নাম্বার এবং 7 নাম্বারে এম পি বা মোডাস পোনেন্সের সূত্রটা প্রয়োগ করলাম। এবার আমরা দেখুন এই 8 নাম্বার সারিতে সিম্পলিফিকেশন, এই 8 নাম্বার সারিতে সিম্পলিফিকেশনের সূত্র প্রয়োগ করলে শুধু এল আমাদের চলে আসবে, সিম্পলিফিকেশনের সূত্র প্রয়োগ করলে শুধু এলটা চলে আসবে। কিভাবে? পি ডট কিউ, পি ডট কিউ থাকলে আমরা শুধু পি লিখতে পারবো, এটা কিসের সূত্র? সিম্পলিফিকেশনের। ঠিক আছে, তাহলে 8 নাম্বার সারিতে সিম্পলিফিকেশনের সূত্র প্রয়োগ করে শুধু এলটাকে নিয়ে আসি। তাহলে 8 নাম্বারে প্রয়োগ করলাম সিম্পলিফিকেশন। এবার আমরা এই যে 9 নাম্বার এবং 3 নাম্বার সারি, এই যে 9 নাম্বার এবং এই 3 নাম্বার সারিতে যদি কনজের সূত্রটা, এই যে কনজের সূত্রটা প্রয়োগ করে দেই, তাহলে কিন্তু আমার এল ডট নেগেশন এল চলে আসতেছে। ঠিক আছে, তো আমরা এই এলটাকে যদি পি ধরে নেই আর নেগেশন এল কে যদি কিউ ধরে নেই, তাহলে পি কিউ, অতএব পি ডট কিউ, অর্থাৎ এল ডট নেগেশন এল, এল ডট নেগেশন এল। ঠিক আছে, তাহলে আমরা 9 নাম্বার এবং 3 নাম্বার সারিতে কনজের সূত্র প্রয়োগ করে দিয়ে এল ডট নেগেশন এল লিখে দিলাম। ঠিক আছে, তাহলে 9 নাম্বার এবং 3 নাম্বার, 9 নাম্বার এবং 3 নাম্বার সারিতে কনজের সূত্র প্রয়োগ করেছি। তো দেখুন আমরা এখানে এই যে আমাদের যুক্তিতে যে বর্ণগুলো আছে এই বর্ণগুলোর মধ্যে একটি বর্ণ অর্থাৎ এল, এই এল বর্ণের আমি স্ববিরোধিতায় পৌঁছাতে সক্ষম হয়েছি, তো আমার অঙ্ক প্রমাণিত। ঠিক আছে, তো আপনি এবার এখানে প্রুফ লিখে দিবেন, লিখে দিলে আপনার অঙ্ক শেষ। ঠিক আছে, তো এই পরোক্ষ প্রমাণ, এই অঙ্কগুলো পরোক্ষ প্রমাণের অঙ্কগুলো কিন্তু তুলনামূলক সহজ হয়। ঠিক আছে, এখানে কিন্তু আপনার খুব বেশি কঠিন অঙ্ক আসে না পরীক্ষায়, তারপরে আপনাদের শিখতে হবে। তো আমার পরোক্ষ প্রমাণের অঙ্ক শেষ, অর্থাৎ 14 নাম্বারের অঙ্ক কিন্তু শেষ। আপনারা এখানে স্ক্রিনশট করে রাখতে চাইলে রাখতে পারেন। আগামী ক্লাসে আমি আগামী ক্লাসে আমি 2019 সালের আগামী ক্লাসে আমি 2019 সালের প্রশ্ন সমাধান করে দিব। ঠিক আছে, 19 সালের প্রশ্ন সমাধান করে দিব। আর এখানে আমি পরীক্ষার যে প্রশ্নগুলো সমাধান করব সেখানে আমি শুধুমাত্র যেই ক্লাস আপলোড দিয়েছি, যেই বিষয়গুলোর ক্লাস আমি এখানে আমার চ্যানেলে আপলোড দিয়েছি, শুধু সেই বিষয়গুলোরই সমাধান দিব। না হলে অন্য বিষয়ের সমাধান দিতে গেলে আমাকে আবার সম্পূর্ণ ক্লাসে আলোচনা করা লাগবে। ঠিক আছে, তো সেটা আপাতত সম্ভব না, সেজন্যই আমি যেই ক্লাসগুলো আমি আপলোড দেয়া আছে শুধু সেগুলোর সমাধান করব, যেমন বৈধতার আকারগত প্রমাণ, শর্তমূলক প্রমাণ, পরোক্ষ প্রমাণ, তারপরে সত্য সারণী, সত্যমান নির্ণয়। ঠিক আছে, এগুলো আমি সমাধান দিব। তাহলে আগামী ক্লাসে 2019 সালের আমি সমাধান দিব সবগুলো ইনশাল্লাহ। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকন যে আছে সেই বেল আইকনকে ক্লিক করে দিলে
আমি যখনই ভিডিও আপলোড দিব আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ঠিক আছে? তো আমি এটার পিডিএফ ফাইলটা দেখি আপলোড, এটার পিডিএফ ফাইলটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। যদি দিতে পারি তাহলে আপনারা সেখান থেকে এটা পিডিএফটা কালেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে? আর আমার ফেসবুক পেজ আছে, আমি ফেসবুক পেজের লিংক আপনাদেরকে দিয়ে দিব। আপনারা আমার আমার সাথে যদি যোগাযোগ করতে চান বা কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, না হলে আমার ফেসবুক পেজেও আপনারা মেসেজ করতে পারেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।